ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে বেরোনো বসুধার বহুদিনের অভ্যেস। বহুদিন বলতে সেই সাম্য যখন হয়েছিল তখনকার। তার আগে অবশ্য ছোটবেলা থেকে মা বাবা এবং বিয়ের পর স্বামী সুভাষের শত বলা সত্ত্বেও ভোর ভোর উঠে শারীরিক পরিশ্রম করতে তিনি নারাজ ছিলেন। কিন্তু সাম্য হওয়ার পর শরীরটা অদ্ভুতভাবে ফুলে উঠতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে যেন আর চিনতে পারতেন না। ক্রমশ একটা হতাশায় সে গ্রাস করছিল তাকে। সুভাষই তখন আবার বলেন মর্নিং ওয়াকে বেরোনোর কথা। সুভাষ বলেন, বসুধা নিজের কেরিয়ারে যদি অপ্রতিরোধ্য হতে পারে, এত লড়াই করতে পারে, তাহলে এখন সামান্য ঘুমের কাছে পরাজয় স্বীকার করে নিচ্ছে কেন? সুভাষের ভোকাল টেকনিক মন্ত্রের মতো কাজ করে। এবারে আর আপত্তি করেননি বসুধা। সুভাষের সঙ্গে রোজ ভোর 5টায় শুরু হয় তার মর্নিং ওয়াক। সেই শুরু, আজও চলছে এই অভ্যেস। আজকাল মর্নিং ওয়াকে বেরোলে সুভাষের কথা ভীষণ মনে পড়ে তার। মর্নিং ওয়াকের অভ্যেসটা রয়ে গেলেও আজ প্রায় 7 বছর এই অভ্যেসের সঙ্গীটা হারিয়ে গিয়েছে। পরের দিন রিটায়ারমেন্ট ছিল মানুষটার। রাতে আচমকা বুকে ব্যথা ওঠে। কিছু ব্যবস্থা নেওয়ার আগেই সব শেষ। রোজ ভোরে মর্নিং ওয়াক সেরে ফিরে এসে নিজের বাগানে যান। শিউলি ফুল তুলে এনে রাখেন বসার ঘরে থাকা সুভাষের বড় ছবিটার সামনে। তারপর চা করে নিয়ে টিভির সামনে বসেন। খানিকক্ষণ গান শোনেন, পেপার এলে পেপার পড়েন। ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘরের টুকিটাকি কাজকর্ম করেন। দুপুরের খাবার বানান। তারপর খাওয়া দাওয়া সেরে গল্পের বই পড়তে পড়তে বিকেল হয়ে যায়। বিকেলে বাগানে কিছুটা সময় কাটাতে না কাটাতেই ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে চলে আসে তার কাছে। এক সময় যারা তাকে দিদিমণি বলে সম্বোধন করত, আজকের সময় স্রোতে তাদের কাছে দিম্মা হয়ে উঠেছেন তিনি। কচি কাচাগুলোর সঙ্গে সময়টা ভারী আনন্দে কাটে তার। বাকি সারাটা দিন এই বাড়িটাই তার একমাত্র সঙ্গী। প্রথম জীবনে সুভাষের সঙ্গে গায়ের রক্ত জল করে এই বাড়িটা গড়ে তুলেছিলেন। নাম দিয়েছিলেন প্রাণের নীড়। আজও বাড়ির আনাচে কানাচে তিনি অনুভব করেন সুভাষ আর সাম্যের স্পর্শ। প্রতিটা মুহূর্তে তার মনে হয় এই বাড়িটারও প্রাণ আছে। আজকে মর্নিং ওয়াক সেরে ফেরার সময় বাড়ির কাছাকাছি এসেই অবাক হলেন তিনি। দেখলেন দুজন লোক তার গেটের সামনে দাঁড়িয়ে। লোক দুটো এই সকালবেলাতেও সানগ্লাস পরেছিল, তাই চেনা কেউ কিনা ঠিক ঠাউর করতে পারলেন না বসুধা। দ্রুত পা চালিয়ে তিনি বাড়ির কাছাকাছি চলে এলেন। তাকে আসতে দেখে লোক দুটোর একজন হাত জোড়ো করে বলে উঠল, ভালো আছেন দিদিমণি? কে ঠিক চিনতে পারলাম না তো। তাকে দিদিমণি বলে সম্বোধন করছে যখন, তখন তার ছাত্রদের কেউ হওয়া উচিত। কিন্তু লোকটাকে ঠিক চেনা চেনা ঠেকছে না বসুধা দেবীর। লোকটা একবার তার পায়ে ঢিপ করে একটা প্রণাম করলো। চমকে উঠে দুপা পিছিয়ে গেলেন বসুধা। লোকটা মাথা তুলে বলল, দিদিমণি, আমি অনিমেষ, চিনতে পারছেন? অনিমেষ? ঠিক মনে করতে পারলেন না বসুধা। অনিমেষ বলে লোকটা আবার মনে করানোর চেষ্টা করলো, আমার ভাইঝি অনুমালা এখন আপনার কাছে পড়ে, ক্লাস 8। অনুমালা মানে অনিকেতের মেয়ে? চকিতে বসুধার মনে পড়ে যায় পুরনো কিছু স্মৃতি। মনে পড়ে যায় অনিমেষকেও। অনিকেত পড়াশোনায় আহামরি না হলেও ছেলেটা ভদ্রসভ্য ছিল। কিন্তু ওর দাদা অনিমেষ ছোট থেকে একটু দুর্বিনীত ছিল না। ওর কথাবার্তায় কোনো অসঙ্গতি বা খারাপ ব্যবহার কেউ পেত না, কিন্তু কাজকর্মে সে ছিল গুন্ডাদের মতো। মুখে মিষ্টি মিষ্টি কথা, কিন্তু কাজের বেলায় যত অসৎ কাজ ছিল তার বাঁ হাতের খেলা। পরীক্ষার সময় টুকলি করতই। কয়েকবার ধরাও পড়েছিল। বকা দিয়ে গার্জেন কল করেও শুধরানো যায়নি। তবে অনিমেষ তার আসল খেলাটা খেলে মাধ্যমিক টেস্ট পরীক্ষার সময়। হেড স্যারের ঘর থেকে প্রশ্নপত্র চুরি করে টাকার বিনিময়ে ফাঁস করে দেয়। ব্যাপারটা জানাজানি হলেও কে এই কাণ্ডটি করেছে তা বোঝা যাচ্ছিল না। তখন বসুধাই নিজের দায়িত্বে তদন্ত করে ছেলেটাকে ধরে ফেলে। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় অনিমেষকে। মাধ্যমিক দিতে দেওয়া হয় না। তারপর থেকে বসুধা ওর খোঁজ জানতেন না। জানার চেষ্টা করলে অবশ্যই জানতে পারতেন, কিন্তু চেষ্টা করেননি, ইচ্ছে হয়নি তার। আজকে তাই অনিমেষকে দেখে তার চোয়াল দুটো শক্ত হয়ে গেল। তিনি গলাটা যথাসম্ভব কঠিন গলায় বললেন, তুমি এখানে? অনিমেষ মুখে একটা বিগলিত ভাব এনে বলল, এদিকে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই আপনার সঙ্গে। যতই হোক, আপনার জন্য আমার জীবনটাই পাল্টে গিয়েছিল। মুখটা আরো শক্ত হয়ে গেল বসুধার।
অনিমেষ খুব সম্ভবত সেটা খেয়াল করেই বলল, মানে আপনি সেদিন যে চড়টা মেরেছিলেন তাতে সাময়িক রাগ হলেও পরে আমার জ্ঞান চক্ষু খুলে যায়। আমি বুঝতে পারি আমি এতদিন অন্যায় করেছি, তারপর নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। এর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। অনিমেষের কথা শুনে বসুধার মুখটা এবার খানিকটা নরম হয়। তিনি বলেন, এখন কি করা হয় তাহলে? ব্যবসা করি। উচ্চ মাধ্যমিকের পর আর পড়া হয়নি। কিসের ব্যবসা? ইট বালি সাপ্লাই দিই। তাছাড়া একটা ছোটখাটো কাপড় দোকানও আছে, আমার ওয়াইফ বসে সেখানে। বাহ, শুনে ভালো লাগলো। অনিমেষ মৃদু হাসলো, তারপর নিজের গলার কাছে হাত নিয়ে গিয়ে বলল, একটু জল হবে দিদিমণি? আসলে অনেকটা রাস্তা এলাম, তাই গলাটা শুকিয়ে গিয়েছে। পুরাতন ছাত্রের কথা শুনে বসুধা এবার ব্যস্ত হয়ে পড়লেন। ভেতরে ডাকলেন ওদের। অনিমেষরাও আপত্তি করলো না। ভেতরে এসে সোফায় বসতে অনিমেষের চোখ গেল সুভাষবাবুর ছবির দিকে। ছবিটা দেখে আফসোস ঝরে পড়লো অনিমেষের গলায়। কাকাবাবু আর নেই না, 7 বছর হলো চলে গিয়েছেন। জল দিতে দিতে জবাব দিলেন বসুধা। তারপর বললেন, তোমরা একটু বসো, আমি চা করি। অনিমেষ আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু বসুধা শুনলেন না। 3 কাপ চা করে এনে বসলেন বসার ঘরে। তারপর ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে আর থাকো না? না, বাবার বাড়িতে এখন ভাইয়ের ফ্যামিলি থাকে, আমি ফ্যামিলি নিয়ে খড়কার দিকে থাকি। এরপর অনিমেষ বিস্কুটে কামড় দিতে দিতে বলল, তা আপনার ছেলে কোথায়? ওকে তো দেখছি না। সাম্য এখন সিডনিতে আছে। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। অল্প হাসলেন বসুধা, তারপর বললেন, দূতাবাসে কাজ করে। দারুণ ব্যাপার। ও তো ছোট থেকেই ব্রিলিয়ান্ট ছিল। তার দিদিমণি, আপনি তাহলে এই বাড়িতে একা? না, একা নয়। একা নয়? বিষম খেলো অনিমেষ। বসুধা বললেন, আহা, সাবধানে খাও। একা নয় বলতে এই বাড়িটাই তো আমার সঙ্গী। অনিমেষের সঙ্গে একবার খুব করে হেসে উঠল। ভ্রু কুঁচকে বসুধা তাকালেন লোকটার দিকে। আপনার সঙ্গে তো আলাপ করা হলো না। অনিমেষ বলল, ওহো সরি, ও রঞ্জন সামন্ত, আমার পার্টনার। আচ্ছা, তার দিদিমণি, ছেলে থাকতে একটা নির্জীব বাড়িকে সঙ্গী করে থাকার কি দরকার? সাম্য বলে ওর কাছে চলে যেতে। ওর স্ত্রীও ভালো মেয়ে, কিন্তু আমারই এই বাড়ি, এই দেশ ছেড়ে গিয়ে পোষাবে না। কিন্তু আপনি একলা মানুষ, এত বড় বাড়িতে থাকাটা একটু রিস্কি হয়ে যাবে না? রিস্কি কেন? এই তো দিব্যি আছি। না, ধরুন হঠাৎ শরীর খারাপ হলে, তখন? হলেই বা কি, যেদিন মৃত্যু রয়েছে সেদিন তাকে কেউ আটকাতে পারবে না। আমার তো পায়ের বেড়ি বলতে কিছু নেই, তাই মৃত্যুকে ভয় পাই না। অনিমেষের সঙ্গে আবারও খুক করে হেসে বলল, মাফ করবেন, এরকমটা ওই মনেই হয়, কিন্তু মৃত্যু সামনে এলে তখন সবার হাওয়া ফুস হয়ে যায়। এই ধরনের ভাষা বসুধা একদম পছন্দ করেন না, কিন্তু অতিথিকে মুখের ওপর কি আর কিছু বলা যায়, তাই তিনি উত্তর দিলেন না। সে আপনি যাই বলুন দিদিমণি, এটা কিন্তু আপনার জেদ হচ্ছে, বলল অনিমেষ। তার থেকে ভালো বাড়ি টাড়ি সব বেচে ছেলের কাছে চলে যান। নতুন নতুন দেশ দেখার মধ্যেও তো একটা মজা আছে। না বাবু, এই দেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়া আমার পক্ষে হবে না। নিজের দেশে নিজের কোনো মাটি থাকবে না? আহা, কেন থাকবে না? এত বড় বাড়ি, জায়গা যে কোনো প্রমোটার লুফে নেবে। আপনিও তো তার থেকে একটা ফ্ল্যাট পাবেন। কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন বসুধা। তারপর বললেন, আমি এই সব প্রমোটারদের ব্যাপার অত বুঝি না বাপু। আপনি চাপ নিচ্ছেন কেন দিদিমণি? আপনি চাইলে আমরা এক্ষুনি সব ব্যবস্থা করে দেব, আপনি শুধু একবার বলুন। অনিমেষের কথা শুনে একটা চওড়া করে হাসলেন বসুধা। তাই বলি, হঠাৎ এত বছর পর দিদিমণিকে তোমার মনে পড়লো কেন? যাই হোক, এবার তোমরা এসো, আমার কাজ রয়েছে। অনিমেষের সঙ্গে কিছু একটা বলতে যাচ্ছিল। অনিমেষ ইশারায় তাকে চুপ করে যেতে বলল।